ঘরের দলটি বড় নয়। 10টি পরিবার সম্প্রতি 12তে পরিণত হইয়াছে। 2টি ছেলে বড় হইয়াছে, বিবাহ করিয়া স্বাধীনভাবে স্বতন্ত্র গৃহস্থালী পাতিয়াছে। ভ্রাম্যমান গৃহস্থালী। পানু আশ্রয়দাতা। তাহার স্ত্রী পানুকে আশ্বাস দেয়, পানুও একদিন এমনি করিয়া গৃহস্থালী পাতিবে। উহাদের কথাবার্তা পানু এখন অনেকটা বুঝিতে পারে, অল্প অল্প বলিতেও শিখিয়াছে। প্রৌঢ়গুণিন বলে, আমার মন্ত্রতন্ত্র জড়িবুটি সব তোকে শিখাইব। তামাম আদমি ডরকে মারে তোকে খাতির করবে। এই দলের মধ্যে সর্দার তোকে পালা বৈঠনে দেবে। হাঁ, প্রৌঢ়া বলে, নয়া কাপড়ার তাবু বানিয়ে দেগা, থালা দিব, লোটা দিব, নতুন হাঁড়ি দিব, বহুত রংদার দড়ি দিয়ে শিকে বানিয়ে দেব। বহু আসবে তুহার, বিস্তারা দিব, তুহার তাবু পড়বে হামার তাবুর পাশে। প্রৌঢ় বলে, বহুত আচ্ছা, তীরধনুক বানিয়ে দিব। আচ্ছা, কুলহাট বানিয়ে দেব, সরকি বানিয়ে দেব, ডান্ডা বানিয়ে দেব, একটু ভৈঁসা দিব। জিসকা বৈঠকে তু শাদি করবি, वही দেবে একটু বহিষ্কা। দুটো আচ্ছা কুত্তা ভি দেব, শিকার খেলবি। প্রৌঢ়া বলে, এ বুড়ুয়া, তুহার সাপকো ভি দিস বাচ্চাকে? প্রৌঢ়ের তাহাতেও আপত্তি নাই। সে বলে, দেঙ্গে, জরুর দেঙ্গে। এই বয়স্ক ছেলেটিকে সব ভুলাইয়া একান্তভাবে আপনার করিবার জন্য তাহার জীবনের সব কিছু সম্পদ সে দিতে প্রস্তুত। পানু ভীততস্ত্র হৃদয়ে শুষ্ক হাসি হাসে, আর সম্মতি জানাইয়া ঘাড় নাড়ে। তাহার মুখে রোগের পাণ্ডুরতা মনের ভীতি, সংকোচ, বিরূপতা ঢাকিয়ে রাখে। কৃতজ্ঞতা সত্ত্বেও সে ইহাদের সঙ্গে এক হইয়া যাইতে পারে না, একান্তভাবে আপনার জন হইতে পারে না। অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষ ইহারা, ইরানি বলিয়া পরিচিত। ইউরোপের জিপসিদের অন্যতম শাখা যাযাবর শ্রেণীকে বাদ দিয়াও এই দেশের আরও যাযাবর শ্রেণী আছে। তাহারা ইহাদের অপেক্ষা অনেক উন্নত শ্রেণীর। দলে তাহারা প্রকাণ্ড, গাধা ঘোড়া পর্যন্ত ইহাদের আছে। বেশভূষায় ইহাদের অপেক্ষা অনেকটা সভ্য। হিন্দুর পল্লীতে গিয়া তাহারা মাথায় নামাবলি বাঁধে, ফোঁটা তিলক কাটে, বহির্বাস পরে, গলায় পরে রুদ্রাক্ষের মালা, হাতে কমল ডলু নেয়। পুরো দস্তুর সন্ন্যাসী সাজিয়া নম নারায়ণায় হাঁকিয়া গৃহস্থের দুয়ারে গিয়া দাঁড়ায়, মুখ দেখিয়া ভূত ভবিষ্যৎ বলে। মুসলমানদের পল্লীতে ফকির সাজিয়া মুসলমানি বোল হাঁকিয়া ভিক্ষা করে, দাবি করে কারিয়ালয়, ছোট ছোট বাজার হাট সুবিধা পাইলে লুট করিয়া লয়। ধর্মের রীতিনীতি আচার পালন করে না, কিন্তু ধর্মের ছোঁয়াচ তাদের যাযাবর জীবনে লাগিয়াছে। এই দলের মধ্যে ধর্মে হিন্দু এবং ধর্মে ইসলাম উভয় সম্প্রদায়েরই লোক আছে। অবশ্য সে নামেই, তাহাদের খাদ্য এক, পানীয় এক, ভাষা এক, আচার এক, প্রথা এক, দলের মধ্যে আইন এক, কোনো পার্থক্য নাই। না থাক, তবুও মানুষের মনের মধ্যে সভ্যতার যতটা প্রভাব পড়িলে জীবনে ধর্ম আসে, ততখানি সভ্যতা তাহাদের মধ্যে আছে। ইহারা কিন্তু আজও পড়িয়া আছে মানব জীবনের অনেক নিম্ন স্তরে। ভীম দর্শন বর্বর হিংস্র মুখের গঠন, কালো রঙের ওপর পুরু ময়লার একটা স্তর জমিয়া আছে। গরম লাগিলে জলে ঝাঁপাইয়া পড়ে, অঙ্গমার্জনা জানে না, শীতে স্নানই করে না। গায়ের লোমকূপে উকুন হয়, পরনের একফালি কৌপিনের মতো কাপড়ে সাদা রঙের উকুন ঠিক ঠিক করে। উহারা বলে চিল্লর। কামড়ে মধ্যে মধ্যে অস্থির হইয়া আঙুল চালাইয়া মারিয়া ফেলে, মট মট শব্দ ওঠে। অখাদ্য বলিয়া কিছু নাই, গরু, ভেড়া, মহিষ, শেয়াল হইতে ব্যাঙ, এমনকি সাপ পর্যন্ত খায়। অর্ধসিদ্ধ লবণাক্ত মাংস হইলেই হল। মাংসের সঙ্গে খায় মদ। এ সমস্ত হজম করিবার শক্তি ইহাদের দেহের কোষে কোষে পিতৃপুরুষক্রমে সঞ্চিত আছে। হজম করিলেও গায়ে কিন্তু একটা অত্যন্ত দুর্গন্ধ ওঠে। পানু এই গন্ধটা বিশেষ করিয়া বরদাস্ত করিতে পারে না। তাহারা আশ্রয়দাতা গুণী লোক, তাহার মন্ত্র, তাহার ঔষধ সবই সে তাহাদের সম্প্রদায়ের নিকট হইতে পাইয়াছে। বনে জঙ্গলে পাহাড়ে প্রান্তরে ঘুরিয়া
নিজেও সে কিছু কিছু আবিষ্কার করিয়াছে। তাহার বুদ্ধি তাহাদের সম্প্রদায়ের মধ্যে অনেক তীক্ষ্ণ। সে পানুর কষ্ট বুঝিতে পারে, আর বুঝিতে পারে তাহাদের সকল খাদ্য পানু হজম করিতে পারিবে না। তাই পানুকে সে পাখি, খরগোশ, ভেড়া, ছাগল ছাড়া আর কোনো জন্তুর মাংস খাইতে দেয় না। কিন্তু পানু তাহাদের গায়ের গন্ধ সহ্য করতে পারে না। এই সত্যটা মধ্যে মধ্যে যখন একান্ত প্রকটভাবে প্রকাশ হইয়া পড়ে, তখন সে একান্ত আহত হয়। ধীরে ধীরে পানু সারিয়া উঠিল। তখন প্রায় 4 মাস অতিক্রান্ত হইয়া গিয়াছে। শীতের আমেজ ক্রমশ ঘন হইয়া উঠিতেছে। স্থান হইতে স্নানান্তরে উন্মুক্ত অবাধ বায়ুপ্রবাহের মধ্যে ঘোরাফেরা বাস, অর্ধসিদ্ধ লবণাক্ত পাখির মাংস খাদ্য। নিত্য নিয়মিত বিপুল পরিশ্রমের ফলে আজন্ম সবল দেহ পানু সবলতর দেহ হইয়া সারিয়া উঠিল। অন্যদিকে বিপদ বাড়িয়া গেল। মানব জীবনের বিবর্তন বর্জিত রাক্ষসাচার সর্বস্ব মানুষগুলোর সঙ্গে তাহার রুচির প্রভেদ, তাহার অন্তরের ঘৃণা দুর্বল পানুর পক্ষে গোপন করা সম্ভবপর হইয়াছিল। কিন্তু সুস্থ সবল পানুর পক্ষে গোপন করা কঠিন হইয়া দাঁড়াইল। তাহার আশ্রয়দাতা এখন মধ্যে মধ্যে অত্যন্ত বিরূপ হইয়া দাঁড়ায়। তাহার স্ত্রী দাঁতে দাঁত কষিয়া ঘর্ষণ করে। একদিন সে পানুকে চুল ধরিয়া টানিয়া তাহাকে কঠিন নির্যাতনে নির্যাতিত করিল। পানু অকাতরে সব সহ্য করিল, তবু সে পালাইবার চেষ্টা করিল না। ইহাদের মধ্যে সে আপনাকে অত্যন্ত নিরাপদ মনে করে। পালাইবার কথা মনে হইবার সঙ্গে সঙ্গে তাহার মনে পড়ে ছিন্ন কণ্ঠ নাকুতত্ত্বের কথা। থানা, পুলিশ, দারোগা, জমাদার, ফাঁসি। বুক তাহার ধরপড় করিয়া ওঠে। এখানে সে সম্পূর্ণ নিরাপদ। ইহাদের মধ্যে হইতে তাহাকে পানু বলিয়া কেহ আবিষ্কার করিতে পারিবে না। ইহার প্রমাণ সে পাইয়াছে। এই কয়েক মাসের মধ্যেই একবার পুলিশ এই হা ঘরেদের আড্ডা দেখিয়া গেছে, তল্লাশ করিয়াছে। কেউ তাহার দিকে একবার ফিরিয়া চাহিয়াও দেখে নাই। পানু সুস্থ হইয়া চেতনা লাভ করিবার পর প্রথম যেদিন সে হা ঘরের তাঁবুতে পুলিশকে হানা দিতে দেখিয়াছিল, সেই দিন তাহার মনে হইয়াছিল পুলিশ আসিয়াছে তাহারই সন্ধানে। দুর্বল হৃৎপিণ্ডটা উদ্বেগে বন্ধ হইবার উপক্রম হইয়াছিল। পুলিশ চলিয়া যাইবার পর বহুক্ষণ পর্যন্ত সে পড়িয়াছিল পক্ষঘাতগ্রস্ত পঙ্গুর মতো। ক্রমে সে দেখিল ইহাদের তাঁবুতে পুলিশের আসা যাওয়া অত্যন্ত সাধারণ ব্যাপার। পুলিশ আসে, ইহাদের নাম লিখিয়া যায়, শাসাইয়া যায়। চুরি লুট করিলে কঠিন সাজা দেওয়া হবে। তাহার আশ্রয়দাতা অনেক দারোগা, জমাদার জড়িবুটি, রঙিন পাথর দেয়, যাহার গুণে দুর্লভ স্ত্রী লাভ হইবে, প্রচুর টাকা পাওয়া যাইবে, দুশ্মন নাশ হইবে, কঠিন অস্ত্রের আঘাতও ব্যর্থ হইবে, অবশেষে একদিন দুনিয়ায় রাজাও বনিয়া যাইবে। এত লোককে সে জড়িবুটি এবং পাথর দিয়াছে যে ভাবিকালে দুনিয়ার রাজত্বের জন্য পরস্পর বিরোধী হাজার রাজার মধ্যে একটা প্রচণ্ড যুদ্ধ বাঁধিয়া যাইবে। নারী এবং অর্থ মধ্যে মধ্যে পুলিশের লাভ হয় ইহাদেরই কল্যাণে। সভ্যতার বঞ্চিত এই হাঘরেরা সভ্য সমাজের কোনো আইনই মানে না। সুতরাং পুলিশের কবলে ইহারা পড়িয়াই আছে। হাঘরের দল গ্রামের পাশে বাসা গাড়ে। তাহাদের গরু, মহিষ, ছাগল প্রভৃতি পশুগুলোর জন্য গাছপালা কুড়াইয়া পাতা কাটিয়া লয়। কাহারও অনুমতি লয় না। গাছ যে কোনো লোকের ব্যক্তিগত সম্পত্তি হইতে পারে, এ আইনই তারা মানে না। গাছ মাটিতে জন্মিয়াছে, গাছ তো মাটির। বাচ্চা যেমন মায়ের, তেমনি গাছের মালিক গ্রামের লোক আপত্তি করিলে দাঙ্গা বাঁধাইয়া দেয়। গ্রামের লোকের অরক্ষিত ছাগল ভেড়া দেখিলে লুকাইয়া মরিয়া যায়। তাহাদের ছাগল ভেড়া আছে, ওগুলার অধিকারত্ব অবশ্য তারাই মানে। নিজের নিজের সম্পত্তি ছাড়া অপরের কোনো সম্পত্তির অধিকারত্ব উহারা মানে না। অপরাধ প্রবণতা উহাদের রক্তকণিকায় মিশিয়া গিয়াছে। রাত্রে চুরি করে, চৌকিদার পুলিশ মোতায়েন। উহাদের মেয়েরা উহাদের সঙ্গে রসিকতা জুড়িয়া দেয়। যুবতীরা তাহাদের ভুলাইয়া দূরে লইয়া যাইতে চেষ্টা করে। এই অবসরে পুরুষেরা বাহির হইয়া পড়ে নৈশ অভিযানে। পরদিন প্রাতে পুলিশ আসিয়া হাঙ্গামা জুড়িয়া দেয়, খানা তল্লাশ করে,
মধ্যে মধ্যে দুই একজনকে ধরিয়াও লইয়া যায়। ইহারা 2-4 দিন অপেক্ষা করিয়া দেখে, ধৃত ব্যক্তি তাহার মধ্যে ছাড়া পাইলে তাহাকে লইয়া বাসা তুলিয়া স্থানান্তরে চলে, ছাড়া না পাইলেও চলে। ধৃত ব্যক্তির শাস্তি ভোগ করিয়া একদিন ফিরিবেই। সত্যই তাহারা অদ্ভুত উপায়ে ভ্রাম্যমাণ দলের সন্ধান করিয়া ফেরে। পুলিশকে গ্রাহ্য করিলেও ভয় করে না। পানু দেখিল তাহারা এবং গ্রামের লোক পুলিশকে যেমন ভয় করে, ইহাদের ভয় তেমন নয়। কখনো কখনো পুলিশের সঙ্গেও হাঙ্গামা করে ইহারা। পুলিশও ইহাদের বর্বর ক্রোধোন্মত্ততাকে এড়াইয়া চলিতে চায়। এই মাস কয়েকের মধ্যে 2 জন কনস্টেবলকে প্রহার করিতে পানু দেখিয়াছে। আজই বৈকালে একজন জমাদার বাবু মার খাইয়াছে। পানুর আশ্রয়দাতায় প্রচণ্ড একটা চর কষাইয়া দিল। জমাদার এই তাঁবুর দিকেই আসিতেছিল। পথে সদ্য বিকশিত যৌবনা একটা হা ঘরের মেয়েকে দেখিয়া তাহার সঙ্গে রসিকতা জুড়িয়াছিল। মেয়েটি সেই কিশোরী মেয়েটি যে সেদিন পানুকে মদ খাইবে না বলিয়া মাটিতে গড়াইয়া গড়াইয়া হাসিতেছিল। মেয়েটির নাম রুকনি। রুকনিও তাহার সে রসিকতার উত্তরে সমানে রসিকতা করিয়াছিল। ফলে তরুণ জমাদারটি আর আত্মসংবরণ করিতে পারে নাই, ধরিয়াছিল রুক্মিণীর আঁচল। মুহূর্তে আঁচলটা টানিয়া লইয়া রুক্মিণী ছুটাইয়া পালিয়ে যাইতেছিল এবং বলিয়া দিয়াছিল সব কথা। জমাদারটি দ্বিধাভয়ে অগ্রসর হইতেছিল। রুক্মিণী না হইলেও অন্য হাঘরের সঙ্গে, ছলনাময়ী হাঘরে মেয়েদের সঙ্গে একা নির্জনে 2-1 তাহার পরিচয় হইয়াছিল। সেই পরিচয়ে ওপরই তাহার ছিল ভরসা। কিন্তু পানুর আশ্রয়দাতা গুণিন কথাটি শুনিবা মাত্র অগ্রসর হইয়া গিয়াছিল। রুক্মিণীও সঙ্গে গিয়াছিল। সঙ্গে সঙ্গে উঠিয়া দাঁড়াইল পানু। মনে পড়িয়া গেল তাহার গ্রামের সেই জমাদারকে। জমাদারের সঙ্গে দেখা হল পথে। দেখা মাত্রই গুণিন তাহার গালে প্রচণ্ড চর কষাইয়া দিল। সঙ্গে সঙ্গে পানুর কি যে হইল কে জানে। সে চিতাবাঘের মতো ঝাঁপ দিয়া পড়িল জমাদারের ওপর, কিন্তু বুধন ছাড়াইয়া দিল। জমাদারকে আঙুল দেখাইয়া বলিল, যাও ভাগো, নাই তো জান মার দেগা আমার লিড়কা, অর্থাৎ পানু। জমাদার চলিয়া গেল। রুক্মিণী সে কি হামি, সেদিনের মতোই গড়াইয়া পড়িয়া হাসিতে আরম্ভ করিল। রুক্মিণী মেয়েটা দুরন্ত মেয়ে। পানুর চেয়ে বয়সে কিছু বড়। 14-15 বৎসর বয়স হইলেও মেয়েটার দেহের শক্তিতে তাহারই মধ্যে বেশ বড় হইয়া উঠিয়াছে। যেমন চতুর তেমনি হিংস্র, তেমনি শক্তিশালিনী। গৃহস্থের বাড়ি হইতে ঘটি বাটি চুরি করিয়া দক্ষতা তাহার অদ্ভুত। পথে মাঠে ঘাটে ছাগল ভেড়া পাইলে মুহূর্তে সেটার মুখ চাপিয়া ধরিয়া ঘাটটাকে এমন কৌশলে এবং শক্তির সঙ্গে মচড়াইয়া দেয় যে আক্রান্ত জানোয়ারটা বারেকের জন্য অস্ফুট চিৎকার করিবার সাহস পর্যন্ত পায় না। ওই মেয়েটা তাহার এখানকার জীবনের সর্বাপেক্ষা বড় অভিশাপ। এ সম্প্রদায়ের অনেকেই পানুকে বিদ্বেষের দৃষ্টিতে দেখে, কিন্তু রুক্মিণীর মতো কেহ নয়, তাহাদের হইতে পৃথক। গ্রাম্য সমাজের এই ছেলেটিকে ওই সন্তানহীন বৃদ্ধ গভীর মমতার ঘিরিয়া রাখিয়াছে। বৃদ্ধের জাদুবিদ্যাকে সম্প্রদায়ের সকলেই ভয় করে, নতুবা এই সম্প্রদায়ের কেহই পানুকে ভালো চোখে দেখে না। পানু যে তাহাদের সকলের খাদ্য খায় না, সে যে তাহাদের ভাষা ভালো করে বলিতে পারে না, পানু যে আজ পর্যন্ত চুরি করিতে বাহির হয় নাই, ইহার জন্য তাহারা ইহাকে ঘৃণা করে। শুধু ঘৃণাই নয়, তাহার উপর আক্রোশও পোষণ করে। সামাজিক নিয়ম উহারা মানে না, যে মানে সে তাহাদের কেহ নয়। কিন্তু রুক্মিণী আক্রোশ যেন সব থেকে বেশি। বুধনের ভয়ে প্রত্যক্ষ নির্যাতন কিছু বুঝতে পারে না, কিন্তু পরোক্ষ নির্যাতন করার চেষ্টার তাহার অন্ত নাই। ঠাট্টা বিদ্রূপ সে অহরহই করে, মধ্যে মধ্যে কঠিনভাবে অপদস্থ করিয়া নিষ্ঠুর হাসি হাসে। মদের ভার লইয়া রসিকতাটা তাহার একটা সাধারণ রসিকতা। নিজে মদের ভারে চুমু দিতে দিতে পানুকে ভারটা আগাইয়া দিয়া বলে, পিও। পানুর ভ্রু কুঞ্চিত হইয়া ওঠে। সে কোনো উত্তর দেয় না। রুক্মিণী আরও খানিকটা কাছে আসিয়া বলে, পিও। পানু বিরক্তি ভরে পিছাইয়া যায়। রুক্মিণী হাসি শুরু করে। হাসিতে হাসিতে পানুর কাছে সে আগাইয়া গিয়া বলে, পিও। পানু আবার পিছাইয়া যায়।
রুক্মিণীর সঙ্গে সঙ্গে আগাইয়া আসে। নিদারুণ বিরক্তি এবং ক্রোধ সত্ত্বেও তাহাকে কিছু বলিতে সাহস করে না। দলের সমস্ত লোক তাহার বিপক্ষে। সামান্য অপরাধে হয়তো কঠিন শাস্তি হইতে হবে। যদি খুন করিয়া কোনো প্রান্তরের মধ্যে টুকরা টুকরা করিয়া ফেলিয়া দেয়, তবেই বা সে কি করিবে? তাহার আশ্রয়দাতা একা গোটা দলটা সমস্ত লোকের সঙ্গে কতক্ষণই বা লড়িবে? শেষ পর্যন্ত রুক্মিণী তাহার উচ্ছিষ্ট মদ পানুর গায়ে ঢালিয়া দেয়। পানুর সর্বাঙ্গে পচাই মদের দুর্গন্ধ ওঠে। রুক্মিণী হাসিয়া গড়াইয়া পড়ে। হা ঘরের দলের কুকুরগুলা ভীষণ হিংস্র প্রকৃতির। পানুর সঙ্গে তাহাদের পরিচয় এখনও অল্প, অন্তত পানুর দিক থেকে অল্পই। কুকুরগুলা তাহাকে চিনিয়াছে। পানুকে দেখিয়া তাহারা গোঙায় না, ল্যাজও নাড়ে, কিন্তু পানু তাহাদের কাছে ঘেঁষে না। রুক্মিণী এবং অন্য হা ঘরে ছেলে মেয়েদের কুকুরগুলার সঙ্গেই খেলা করে। তাহারা ছুটে, কুকুরগুলাও ছুটে, লাফ দিয়া কাঁধে চড়ে বসে, খেলার ছলে কামড়াইয়া দেয়। রুক্মিণীরা ধাক্কা দিয়া ফেলিয়া দিয়া আবার ছুটিয়া যায়। কখনো কখনো কুকুরের খেলায় কামড়েও ছেলেমেয়েদের গায়ে রক্ত ঝরে, সে তাহারা গ্রাহ্য করে না। তাহারা তাহাদের টুটি টিপিয়া ধরে। পানু সভয় দূর হইতে দেখে। রুক্মিণী কুকুর লইয়া পানুর পিছন লেলাইয়া দেয়। পানু প্রথম প্রথম বিব্রত হইত, এখন কিন্তু একটা ডান্ডা লইয়া দাঁড়ায়। ডান্ডা দেখিয়া কুকুরগুলা রাগিয়া যায়, ক্রুদ্ধ গর্জন করে। জমাদার ও রুক্মিণী পর্বের পর রুক্মিণী উল্লাসে উচ্ছ্বসিত হইয়া মাতিয়া উঠিল। সমস্ত ব্যাপারটাই তাহার কাছে একটা পরম উপভোগ্য কৌতুক। জমাদার তাহার আঁচল ধরিয়াছিল, সেটাও কৌতুক। গণিন তাহাকে প্রচণ্ড চর কষাইয়া দিয়াছে, সেটাও কৌতুক। সবচেয়ে বড় কৌতুক, পানু জমাদারের ঘাড়ে ঝাঁপাইয়া পড়িয়াছিল। প্রত্যেক তাঁবুতে সে উচ্ছ্বসিত হাসি হাসিয়া ব্যাপারটা বর্ণনা করিয়া বেড়াইল। তারপর হঠাৎ আসিয়া মেয়েটা তাহাকে লইয়া পড়িল। মদের ভার লইয়া রুক্মিণী আসিয়া ভার আগাইয়া দিয়া বলিল, পিও, আজ তো তুম মর্দ বন গয়া, দারু আজ জরুর পিনা হোগা। পিও। পানু এখন সুস্থ, পূর্বাপেক্ষা অনেক সবল হইয়াছে। সে বলিল, না, কেউ না, নেই পিয়েগা। পানু প্রায় চিৎকার করিয়া উঠিল। পানুর সবল প্রতিবাদে রুক্মিণী আজ একটু আশ্চর্য হইলেও কৌতুকটা তার কাছে আরও উপভোগ্য হইয়া উঠিল। সে সাপ ফোনা তুলে না, তাহার সঙ্গে খেলা করিয়া মজা নাই। পানুর সবল প্রতিবাদে অপ্রতিভ উপহাসাস্পদ করিবার উল্লাসে হাসি হাসি অধীর হইয়া উঠিল। সেও আজ বরাবর যাহা করিয়াছে তাহাই করিল, মদটা তাহার গালে ঢালিল না। ভাঁড়টার চুমুক দিয়া এক মুখ মদ টানিয়া লইয়া কুলকুচার মতো ফুঁ দিয়া পানুর মুখে গায়ে ছিটাইয়া ভাসাইয়া দিল। পানুর আর সহ্য হল না, ক্রুদ্ধ জানোয়ারের মতোই রুক্মিণীর দিকে আগাইয়া গেল। মুহূর্তে রুক্মিণী মদের ভাঁড়টা নামাইয়া রাখিয়া কুন্তির প্রতিদ্বন্দ্বীর মতো বলিল, আও, চলে আও বলিয়া সেই লাফ দিয়া পড়িল পানুর ঘাড়ে। তারপর আরম্ভ হইল প্রচণ্ড বিক্রমে লড়াই। পানু ক্রোধে জ্ঞান হারাইয়া বুঝিতেছিল। তার সর্বশক্তি প্রয়োগ করিতে সে দ্বিধা করিল না। কিন্তু রুক্মিণী পানুর অপেক্ষা বয়সে বড়, সে হা ঘরের মেয়ে, তাহার শক্তি পানুর অপেক্ষা বেশি। কিছুক্ষণের মধ্যে সে পানুকে মাটিতে ফেলিয়া তাহার বুকের ওপর চাপিয়া বসিয়া হিহি করিয়া নিষ্ঠুর হাসি হাসিতে লাগিল। পানুর নড়িবার শক্তি পর্যন্ত ছিল না। অদ্ভুত কৌশলে পানুর হাত দুইটাকে মাটিতে ফেলিয়া হাত দুইটাকে পায়ে চাপিয়া ধরিয়া রুক্মিণী বুকে বসিল। একটা হা ঘরের ছেলে পানুর পা দুইটা টানিয়া ধরিল। পানু শুধু রাগে ফুলিতেছে। চারিপাশে তখন হা ঘরের ছেলে মেয়েতে জমিয়া উঠিয়াছে। তাহারাও হাসিতেছিল নিষ্ঠুর কৌতুকের হাসি। হঠাৎ রুক্মিণী তাহাদেরকে বলিল, দো দারুকে ভাড়, লো জলদি। একটা ছেলে ভাড়টা আগাইয়া দিল। বোতলের মতোই সরু মুখের ভাড়টা লইয়া রুক্মিণী বলিল, আব পিও। পানু দাঁতের দাঁত চিপিয়া বসিল। রুক্মিণী ডান হাতে এবার চাপিয়া ধরিল পানুর গলা, তাতে দাঁত কষিয়া বলিল, পিও। বায়ুর ব্যাকুলতায় রুদ্ধশ্বাস পানু মুখ আপনি হাঁ করিয়া গেল। রুক্মিণী তাহার গলা ছাড়িয়া দিয়া গলগল করিয়া মুখের হাঁয়ের মধ্যে ঢালিয়া দিল মদ। তারপর চাপিয়া ধরিল পানুর নাক। আশ্চর্য চতুরা মেয়ে।
মদের দুর্গন্ধ এবং অম্লকূট আস্বাদ জীবনে এই প্রথম এমনিভাবে গ্রহণ করিতে বাধ্য হইয়াও মদের ক্রিয়ায় সে মত্ত এবং দুর্দান্ত হইয়া উঠিল। কিছুক্ষণ গা বমির কষ্ট হইল, তারপর সারা দেহ মন সব চন্মনে হইয়া উঠিল। তাহার ভয় কাটিয়া গেল। সে হাত পা ছুড়িয়া প্রবল আস্ফালনের সঙ্গে রুক্মিণীকে গালি গালাজ জুড়িয়া দিল, ঢিল ছুঁড়িতে শুরু করিল। তারপর হঠাৎ চিৎকার শুরু করিল। সে চিৎকার অদ্ভুত চিৎকার। সে চিৎকার শুনিয়া সকলে বিস্মিত হইয়া গেল। রুক্মিণী এবং ছেলেগুলা হিহি করিয়া হাসিতেছিল। পানুর আশ্রয়দাতা এবং তাহার স্ত্রীও হাসিতেছিল। ছেলেটা আজ মদ খাইয়াছে, তাহাদের ভারী আনন্দ। তাহারা এই চিৎকার শুনিয়া স্তব্ধ হইয়া গেল। পানু তখনও চিৎকার করিতেছে, মাথার চুল টানিতেছে, কিন্তু না, কাঁদতেছে তো না। এবার রুক্মিণী কুকুর লইয়া আসিল। পানু চিৎকার বন্ধ করিয়া নিজেদের কুকুরগুলার সবচেয়ে বলবানটাকে লইয়া গলা জড়াইয়া ধরিয়া বসিল। এতক্ষণে বোধন মহা খুশি হইয়া উঠিয়া হঠাৎ তাঁবুর ভেতর হইতে সে পোষা বুড়া সাপটাকে আনিয়া পানুর গলায় জড়াইয়া দিল। সাপের শীতল স্পর্শে এবং সাপটার নিমেষহীন চাহিনী দেখিয়াও নেশার উত্তেজনার শক্তিতেই পানুর ভয়ে এমন কিছু করিল না, যাহা দেখিয়া রুক্মিণী এবং অন্য ছেলেগুলা তাচ্ছিল্যের হাসি হাসিয়া মাটিতে গড়াইয়া পড়িতে পারে। পাথরের মূর্তির মতো স্থির হইয়া সেও নির্নিমেষ দৃষ্টিতে সাপটার দিকে চাহিয়া রহিল। বুধন বলিল, ডর নাই, বিষ নিকাল দিলাম, এই দেখ। বলিয়া সে সাপটার গোটা মাথাটা খপ করিয়া আপনার মুখের মধ্যে পুরিয়া স্তন্যপানরত শিশুর মতো চকচক করিয়া চুষিতে আরম্ভ করিল। সেদিন সে আহার করিল বক রাক্ষসের মতো, ঘুমাইল কুম্ভকর্ণের মতো। পরদিন সকালে উঠিয়া মাথাটা কেমন ঝিমঝিম করিতেছিল। গত সন্ধ্যার ঘটনাগুলো কেমন ঝাপসা মনে হইল। তবুও আপন সূর্যে বেশ খানিকটা অহংকার অনুভব করিল। অনুশোচনা তাহার হইল না। বিগত জীবনের প্রতি মমতা তাহার ক্ষীণ হইয়া আসিয়াছে। বিশেষ করিয়া জমাদারকে প্রহার করিয়া সে জীবনের প্রতি আসক্তি যেন বাড়িয়া গিয়াছে। রুক্মিণী বাহির হইয়া যাইতেছিল গ্রামে ভিক্ষা করিবার জন্য, তাহাদের বেশাতি বিক্রয়ের জন্য। বেশাতি তাহাদের মাটির ঝুমঝুমি, বন্যলতা দিয়া বোনা অত্যন্ত ছোট বাটির আকারের টুকরি। কিছু পথে প্রান্তরে কুড়াইয়া সংগ্রহ করিয়া কালো লাল মসৃণ উপলখণ্ড, বিষ পাথর এবং রক্তপাথর বলিয়া বিক্রি করে। গৃহস্থের দুয়ারে গিয়া প্রথমেই হাঁকে, এগে খোকার মা, ঝুমঝুমি লেবি, এগে খোকার মা। ক্রমে বাহির করে লতার টুকরি, তারপর পাথর। শক্তির প্রত্যক্ষ পরিচয় দিবার জন্য কখনো কখনো ছুরি দিয়া নিজের হাত খানিকটা কাটিয়া ধুলামাখা রক্ত পাথরটাকে এমন জোরে টিপিয়া ধরে যে সামান্য রক্তমুখের রক্ত বন্ধ হইয়া যায়। বিষ পাথর দেখাইয়া বলে, সাপ কাটে, বিচ্ছু কাটে, পাথর লেগা, বিষ খা লেবে। তারপর বলে, লেবি লেবি, লে লে। প্রত্যাখ্যান করিলে স্থান পাত্র বুঝিয়া জবরদস্তি করে। আবার ঝোলা ঝামটা কুটাইয়া পালিয়েও আসে। রুক্মিণী ভিক্ষায় বাহির হইতেছিল। সে তাহাকে দেখিয়া মুখ ফ্যাংচাইয়া দিয়াও হাসিল। সঙ্গে সঙ্গে পানুর দাঁত বাহির করিয়া মুখ ফ্যাংচাইয়া হাসিল। আর তাহার রুক্মিণীর ভ্যাঙানোর মধ্যে ঘৃণা বিদ্বেষ নাই, সে হাসিয়াছে। রুক্মিণী আগাইয়া আসিল, বলিল, গাঁও যাবি আমার সাথ? পানু চুপ করিয়া রহিল। রুক্মিণী বলিল, বকরি মিলেগা তো মারেগা, आओ। গোস খায়গা রাত মে, आओ। পানু বলিল, নেই নেই জায়গা। রুক্মিণী আবার ঘৃণা ভরে বলিল, ডরফোক না, অর্থাৎ ভীরু কাপুরুষ। বলিয়া সে ঘাগড়া দোলাইয়া প্রায় এক পাক নাচিয়া দিয়া চলিয়া গেল। পানু অপমানের আগে ফুলিতেছিল। কিছুক্ষণ পর তাহার নজরে পড়িল দূরের ধান ক্ষেতের ধারে সাদা রঙের চতুষ্পদ কি একটা জানোয়ার ঘাস খাইতেছে। কিছু দূরে সে আগাইয়া গেল। এবার স্পষ্ট বুঝিল জানোয়ারটা একটা ছাগল। রুক্মিণীর ভীরু কাপুরুষ গালটা তাহার কানে তখনও বাজিতেছিল, মনটা রি রি করিতেছিল। সে ওই অপবাদ খণ্ডনের জন্যই চুপি চুপি আগাইয়া গেল জানোয়ারটার পিছনের দিকে। কাছে আসিয়া হঠাৎ ছাগলটার উপর লাফাইয়া পড়িল শিকারীর চিতার মতো। ছাগলটা একটা ভয়ার্থ চিৎকার করিয়া উঠিল,
সঙ্গে সঙ্গে পানু তাহার মুখটা চাপিয়া ধরিয়া সবলে ঘাটটাকে পাক দিয়া মচড়াইয়া দিল। এমন ক্ষিপ্রতার সঙ্গে সে কাজটা সম্পন্ন করিল যে মরা ছাগলটার মুখটা ছাড়িয়া দিতেই মৃত পশুটার কণ্ঠনালীতে অবরুদ্ধ খানিকটা স্বর মুখে দিয়া বাহির হইয়া আসিল। পানু চারিদিকে চাহিয়া দেখিয়া সেটাকে ঘাড়ে ফেলিয়া প্রাণপণে ছুটিয়া তাঁবুতে আসিয়া ঢুকিল। রুক্মিণীর জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। রুক্মিণী যখন ফিরিল তখন সে পথের উপর দাঁড়াইয়াই ছিল। রুক্মিণী আজ শুধু হাতে ফিরিতেছিল। পানু বেশ লক্ষ্য করিয়া দেখিল না। রুক্মিণীর কাঁকের কাপড়টা একটুকু ফুলিয়ে ভাপিয়া নাই। অত্যন্ত খুশি হইয়া উঠিল। ব্যঙ্গ ভরে হাসিয়া ভ্রু নাচাইয়া প্রশ্ন করিল, কাহা? শান্ত রুক্মিণী তাহার ওই ভ্রু নাচাইয়া ব্যঙ্গ তীব্র কণ্ঠে বলিয়া উঠিল এবং অত্যন্ত চটিয়া গেল। প্রশ্নটাও সে ভালো করিয়া বুঝিতে পারিল না। রুক্ষস্বরে বলিল, ক্যা বকরি? রুক্মিণী ক্রুদ্ধ দৃষ্টিতে তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া গভীর তাচ্ছিল্যপূর্ণ ব্যঙ্গের সঙ্গে আস্তে আস্তে শুধু বলিল, ডরফুক না। বলিয়া সে পাশ কাটিয়াই চলিয়া যাইতে উদ্যত হইল, কিন্তু পানু খপ করিয়া তাহার হাত ধরিয়া বলিল, আও। উগ্র ক্ষিপ্র গতিতে রুক্মিণী উদ্যত ফণা সাপিনীর মতো ঘাড় ফিরাইয়া দাঁড়াইল। বলিল, কাহা? পানু হাসিয়া বলিল, আও দেখো। ক্যা? বকরি বকরি বকরি, হাঁ হাঁ, আও দেখো। এবার রুক্মিণীর চোখে মুখে ফুটিয়া উঠিল চঞ্চল কৌতূহল। ব্যগ্র মৃদু কণ্ঠস্বরে বলিল, দেখে দেখে, আও। তাঁবুর মধ্যে মরা ছাগলটাকে দেখিয়া হা ঘরের চোখ দুটো চকমক করিয়া উঠিল। তাহার মাংসলোভী মন লোলুপতায়ের সঙ্গে ভরিয়া উঠিল। ঝকমকে দৃষ্টি ভরা চোখে সে প্রশ্ন করিল, তুম শিকার কিয়া? হাঁ। পানু বুক ফুলাইয়া দাঁড়াইল। হাম, হাঁ। শেষে নিজের বুকটায় সে একটা চড় মারিল। হা ঘরেনি দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া গেল। যাইবার সময় বলিল, আতা আভি। মিনিট কয়েক পরেই সে ফিরিল। তার হাতে মদের ভাঁড়, অন্য হাতে ছুরি। পানুর দিকে সে ভাঁড়টা অগ্রসর করিয়া দিল, পিও। এখন কিন্তু তার কণ্ঠস্বরে আর ব্যঙ্গের শ্লেষ নাই। গত রাত্রির নেশার উন্মত্ততায় অভিজ্ঞতা সত্ত্বেও মদের আস্বাদ এবং গন্ধের জন্য পানুর মদের প্রতি একটু আকর্ষণ ছিল না। কিন্তু তবুও সে মদের ভাঁড়টা রুক্মিণীর হাত হইতে তৎক্ষণাৎ টানিয়া লইল। কোনো মতে সে তাহার সদ্য অর্জিত শৌর্যের সম্মানটাকে আহত হইতে দিবে না। দম বন্ধ করিয়া সে ভাঁড়ে চুমুক দিল। রুক্মিণী বলিল, অর পিও। সে আবার চুমুক দিল। এবার রুক্মিণীকে ভাঁড় দিয়া সে বলিল, তুম পিও। রুক্মিণী মদ্যপান করিল দুর্লভ বস্তুর মতো, পরম তৃপ্তির সহিত। তারপর ছাগলটাকে টানিয়া লইয়া হাতে ছুরিটা দিয়া চামড়া ছাড়াইতে লাগিল। পানুকে বলিল, পাকড়ো। বুক ফুলাইয়া পানু ছাগলটাকে একদিকে টানিয়া ধরিল। রুক্মিণী তাহার সঙ্গে আজ সহকর্মীর মতো ব্যবহার করিতেছে। এই অহংকারে সে চরম খুশি হইয়া উঠিয়াছে। মদের নেশাতেও মাথাটা বেশ টনটন করিতে আরম্ভ করিয়াছে। সেদিন রাত্রে বুধনের তাঁবুর সামনে মদের আসর বসিল। বুধন এবং তাহার স্ত্রী প্রচুর মদ্যপান করিয়া নাচিয়া গাহিয়া হুল্লোড় দেখাইল। রুক্মিণীও নাচিল। তাহার পায়ে পিতলের নূপুর ক্ষিপ্র হইতে ক্ষিপ্রতর শব্দের সঙ্গে বাজনাদারটা শেষ পর্যন্ত তাল রাখিতে পারিল না। তাল কাটিতেই রুক্মিণী বাজনাদারটার মাথায় তাহার পাতলা হাতে বাজনা বাজাইয়া দিয়া মাটিতে বসিয়া হাসিয়া সারা হইয়া গেল। দেখিতে দেখিতে বছর দুয়েক কাটিয়া গেল। 13-14 বছরের পানু 15-16 বছরের হইয়া উঠিল। তাহার মুখের চেহারার বদল হইল। মাথায় বাড়িয়া উঠিল উর্বর ভূমির বুনো গাছের মতো। মুখ ভরিয়া দেখা দিল ফিনফিনে গোপদাড়ি। পিঠের সেই বেতের দাগগুলা ছাড়া পানুর পূর্বজীবনের সকল পরিচয় চিহ্নই বিলুপ্ত হইয়া গেল। মদে তাহার এখন প্রবল আসক্তি। এক গরুর মাংস ছাড়া আর কোনো মাংসেই তাহার অরুচি হয় না। গরুর মাংসটা সে এখনও খাইতে পারে না। নাম শুনিলে ভিতরটা মোচড় দিয়া ওঠে। এখন সে শিকারে যায়, সাপ ধরিতে পারে। বাঁশের খুঁটার মাথায় লম্বা দড়ি টাঙাইয়া বাঁশ হইতে তাহার উপর নাচিয়া গ্রামে গ্রামে খেলা দেখায়। গ্রামের লোকের সঙ্গে ঝগড়া বাঁধাইয়া দাঙ্গাও করে। কেবল গরুর মাংস খাইতে না পারার মতো
পারে না চুরি করতে। মনে পড়িয়া যায় সে জমাদারের কথা, দারোগার কথা, তার বাপের মুখ, মায়ের কান্না, দিদির চারুর সেই বিহ্বল চেহারা। খুন করিলে ফাঁসি হয়, চুরি ডাকাতিতেও জেল হয়। ওই দুইটা অপরাধের কায়দায় পাইলে পুলিশের চেহারা সেই চেহারা। নহিলে পুলিশকে কিসের ভয়? তাহার মনে পড়ে জমাদারের গালে বুধনের হাতের প্রচণ্ড চরের কথা, নিজের ঝাঁপাইয়া পড়ার কথা। সে কামনা করে এমনি অপরাধী অবস্থায় সে জমাদারকে একবার পায়। সে আপন মনেই সে দাঁতে দাঁত কষিয়া হিংস্র ভয়ঙ্কর হইয়া ওঠে। টুটিটা সে ছিঁড়িয়া দেয় তাহা হলে। মধ্যে মধ্যে মা বাপ দাদা দিদিকে বড়ই মনে পড়ে। এ মনে পড়া জমাদার বা পুলিশ প্রসঙ্গে মনে পড়া হইতে স্বতন্ত্র। গ্রামে ভিক্ষা করিতে গিয়া কোনো বাড়িতে তাহাদের বাড়ির সঙ্গে কোনো সাদৃশ্য দেখিলে, অথবা কাহারও মুখের সহিত আপনজনের মুখের আদল দেখিলে তাহার এ ধারা স্মৃতি হইয়া ওঠে। বিশেষ করিয়া কোনো সুন্দরী তরুণীকে দেখিলে তাহার মনে পড়ে দিদি চারুকে। সঙ্গে সঙ্গে মনে পড়িয়া যায় বাড়ির কথা। এই ধারার মনে পড়াটা আরও একটা ভিন্ন রূপ আছে। গ্রামে গিয়া ঢাকের বাজনা শুনিয়া তার মন চঞ্চল হয়। সে সমস্ত গ্রামটাকে খুঁজিয়া দেখে কোথায় কোন ঠাকুরের পূজা হইতেছে। সেদিন তাহার মনে পড়ে বন্ধুদের কথা, গ্রামের লোকের কথা, বাবুদের চণ্ডী মণ্ডপের কথা। মনে পড়ে প্রতিমা গঠনকারী কারিগরদের, বলিদানের ছেত্তারদের, পালকের প্রকাণ্ড ফুলওয়ালি ঢাকি কাঁধে সীমন্ত বাইনকে। মনে পড়ে বলিদানের সময়ে জনতার মত্ততা। মনে পড়ে বিসর্জনের সমারোহ, আলো বাজনা, রাত্রির আকাশে ছুটন্ত এবং জ্বলন্ত হাউইবাজি। বিসর্জনের দিঘি, দিঘির পাশে হাটতলা, হাটতলার কাছে স্কুলের খেলার মাঠ, খেলার মাঠে পড়ে সবুজ মাঠ, মাঠের ওপারে আবার গ্রাম। সেদিন সে উদাস হইয়া থাকে। রুগ্নী সেদিন তাহার কাছে আসিয়া সামান্য কয়েকটা কথা বলিয়া আকস্মাৎ চলিয়া যায়, আবার আসে, আবার চলিয়া যায়। শেষ পর্যন্ত পানুর সঙ্গে দুর্দান্ত কলহ জড়িয়া দেয়। এখন সে তাহার সঙ্গে মারামারি করতে আসে না। পানু এখন তাহার চেয়ে মাথায় অত্যন্ত ৬-৭ আঙুল বড় হইয়া উঠিয়াছে। হৃষ্টপুষ্টতাও সে রুগ্নীর চেয়ে অনেক বেশি হৃষ্টপুষ্ট। রুগ্নী এখন বরং আগের চেয়ে শীর্ণ হইয়াছে। আগের সে গোলগাল মোটাসোটা চেহারার মেয়েটি নয়, এখন খানিকটা লম্বা দেখায়। তাহার ঝাঁকড়া চুলগুলো বেশ খানিকটা লম্বা হইয়াছে। সে মোটা গাল দুইটা ঝরিয়া গিয়াছে, খাঁদা নাকটা খানিকটা টিকালো হইয়াছে। গলার আওয়াজও তাহার এখন একরকম হইয়াছে, একটা যেন সুর আসিয়াছে। যতক্ষণ পর্যন্ত পানু উদাস হইয়া থাকে ততক্ষণ আর রুগ্নীও স্বস্তি থাকে না। পানুকে সে স্বস্তি দেয় না। ঝগড়া করিয়া কখনো বা কাঁদিয়া চলিয়া যায়, আবার আসে, আবার আসে, আবার আসে। শেষ পর্যন্ত পানুও অতীত কথা ভুলিয়া রুগ্নীর সঙ্গে ঝগড়ায় মাতিয়া ওঠে। রুগ্নী নিজের কুকুর আনিয়া পানুর কুকুরের সঙ্গে ঝগড়া বাঁধাইয়া দেয়, কখনো বা নিজেই লাঠি দিয়া পেটে। মোট কথা পানুর চুপ করিয়া বসিয়া থাকা হয় না। এই মেয়েটা যেন তাহাকে গভীর আকর্ষণে টানিয়া অতীতকালে জীবন স্মৃতি হইতে লইয়া চলিয়াছে তাহাদের এই জীবনে। অরণ্য প্রান্তরের বুকে একান্তে সমগ্র সভ্য সমাজের নিয়ম শৃঙ্খলা ধ্যান ধারণাকে বর্জন করা বিচিত্র সমাজ। তাদের মস্তিষ্ক গ্রহণ করিতে পারে কি পারে না কে জানে, হয়তো পারে, অন্তত কিছুটা পারে, কিন্তু তাহাদের যেন শপথ আছে কিছুতেই গ্রহণ করিবে না। উন্মত্ত আনন্দে উল্লাসে স্বাদে বিভোর হইয়া কত যুগ পশ্চাতের অরণ্য জীবন যাযাবর সভ্যতা। পানু বিংশ শতাব্দীতে জন্মিয়া কত সহস্র শতাব্দী অতীতকালের মধ্যে গিয়া পড়িয়াছে, ভুলিয়া যাইতেছে। শত শত শতাব্দীর সাধনার পরিশ্রুত রক্ত তাহার ক্রমশ গাঢ় হইয়া সে সাধনার ধারা হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িতেছে। নদী যেন উজানে ফিরিয়া অরণ্য উপত্যকায় ফিরিয়া চলিয়াছে।
সমুদ্র সঙ্গমে আর চাইবে না। কিছুদিন পর হঠাৎ সেদিন তাহার জীবনে একটা কাণ্ড ঘটিয়া গেল। তাহার জীবনে সে যেন একটা ভূমিকম্পের মতো ঘটনা। সে কম্পনে তাহার মনের অতীত জীবনের পুরাতন অধ্যায়গুলো প্রাচীন জীর্ণ কুটির শ্রেণীর মতো ধসিয়া পড়িয়া গেল। রগ্নির সঙ্গে সেদিন তাহার প্রচণ্ড ঝগড়া বাঁধিয়া গেল। সেই ঝগড়ায় তাহার জীবনের অতীত যেটুকু গোপন অন্তঃস্থলে লুকাইয়া বাঁচিয়াছিল, একটা ধস নামিয়া সেটুকুও বুঝি শেষ হইয়া গেল। দুপুরপ্রহর বেলায় রগ্নি একটা গ্রামে ভিক্ষা করিতে গিয়াছিল। সঙ্গে ছিল পানু। বোধ হয় সেটা চৈত্র মাস। গরমের আমেজ, বাতাসে ধুলা এবং অশোক ও লাল কাঞ্চনের ফুল দেখিয়া পানুর মনে হইল মাসটা চৈত্রের শেষ অথবা বৈশাখের প্রথম। গৃহস্থ বাড়িতে লোকজনেরা ঘুম শুরু করিয়াছে। হাঘরের পক্ষে সময়টা ভারী সুবিধার। জনবিরল বাড়িতে দরজা খোলা পাইলে যাহার সম্মুখে পড়িবে তাহা লইয়া সরিয়া পড়িতে পারা যাইবে। অবশ্য পানু রুগ্নিকে প্রতিশ্রুত করিয়া চলিয়াছে যে চুরি সে করিতে পারিবে না। রুগ্নি হাঁকিতেছিল, হে খোখার মা, ঝুমঝুমি লেবি? পানু হাঁকিতেছিল, 20 পাথর, খুন পাথুল, লে 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 20 পাথুল, সাপ কাটে বিচ্ছু কাটে, খুন গিয়ে সব আরাম হো যায়গা। একটি সম্পূর্ণ গৃহস্থের বাড়ির দরজা খুলিয়া একটা ঝি হাঁকিল, এ শোন, ঝুমঝুমি লেবি? টুকরি লেবি? না, শোন, তোরা কাবের বিদ্যা জানিস? রুগ্নির সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল, হাঁ হাঁ জানি। কামিচ্ছা মাইকি জয় জয়। আমাদের বউয়ের ছেলে হয়ে বাঁচে না। মাদুলি আছে তোদের? হাঁ, জড়ি আছে। ভূত পিশাচ ভাগ যায়। না না, জড়ি ওষুধ তোদের খাবে কে? মাদুলি আছে? মন্তর জানিস? हाँ हाँ, खाने नहीं होगा। जोड़ी बेधे लिबी हाथ में, लाल डूर से बांधबी। बेधे राखलेई होबे? हाँ, जरूर होबे। कामिच्छा माई की दया आसे। आय तबे आय, किन्तु চেঁচামেচি करिस ने बाबू। बाबूरा की गिन्नीरा उठले मुश्किल होबे। हाँ हाँ चल। একটি সুন্দরী বধূ, বিষণ্ণ মুখ, চোখের কোলে কালি পড়িয়াছে, ব্যাকুল দৃষ্টিতে চাহিয়া দাঁড়াইয়াছিল। হঠাৎ পানুর কথা মনে পড়িয়া গেল দিদি চারুকে। সঙ্গে সঙ্গে মনে হইল রগ্নি ইহাকে প্রতারণা করিবে। তাহার মন চঞ্চল ব্যাকুল হইয়া উঠিল। সে চুপ করিয়া বসিয়া ভাবিতেছিল কি করিয়া মেয়েটিকে বোঝানো যায় তামাম ঝুট, সব মিথ্যা। এদিকে রগ্নি তখন তাহার কাজ আরম্ভ করিয়া দিয়াছে। মেয়েটির হাত দেখিয়া তাহার চুল শুকিয়া তাহার চারিদিকে ঘুরিয়া বলিল, এক পিশাচ ভর করেছে, সেই তোর ছেলে মেরে দেয়। ঝি এবং বধূটি দুজনেই শিহরিত হইয়া উঠিল। রগ্নি বলিল, ইসকে বাদ তোকে শুদ্ধ মারবে পিশাচ, শরীরের রক্ত শুষে নিবে, এই এমনি কাঁটির মতো হয়ে যাবি, সাদা ফ্যাকাশে রং। তারপর এক রোজ পিশাচ তোর ঘাটটাও মট করে ভেঙে দেবে। ঝি বলিল, তুই মাদুলি দিবি বললি, তাতে পিশাচ যাবে? আলবাত, তবে মাদুলি দেবার আগে ওকে ছাড়তে হবে। মন্তর তন্তর, একটু কাপড় আন। কাপড়া? কাপড়া ফাবড়া নয়, মাদুলি দিবি কি না দিবি তাই বল। ডরো মত, কাপড়া নেবে না আমি, সব তোদের থাকবে, তবে চাই দেখিস। হ্যাঁ হ্যাঁ দেখবে, কাপড়া আন, और চাউল আন 5 সের। 5 সের? চাল কি হবে? মন্তর মন্তর, আমি মন্তর দেবে, ওই চাউল খাবি, পিশাচ ভাগ জায়গা। চাল কাপড় আনিল। ওদিকে পানু ক্রমশ অধীর হইয়া উঠিল। ঝিটা দেখিয়া শুনিয়া একখানা পুরনো কাপড় আনিল। রুগ্নি শুধু তাহার অপেক্ষা অনেক হুঁশিয়ার। সে বলিল, রাখ। তারপর বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া একটা শিকড় মাথা হইতে পা পর্যন্ত বুলাইয়া দিয়া বলিল, পাকড়ো। বধূটি শিকড়টি ধরিল। রুগ্নি বলিল, আর কাপড়টা বদল কর, মন্তর মন্তর, যেটা তুই পরে আছিস ওটা বদল কর, ওটাতে এখনো পিশাচের বাতাস লেগে আছে, কর, বদল কর। বধূটি জীর্ণ কাপড়খানা পরিয়া পরনে নতুন কাপড়খানা ছাড়িয়া ফেলিল। রুগ্নি কাপড়খানার ওপর চালগুলাকে তুলিতে আরম্ভ করিল। যেটা শঙ্কিত হইয়া বলিল, মন্তর মন্তর,
মন্তর দেগা? চাল তুলিয়া বধূটির দিকে চাহিয়া রুক্মিণী বলিল, এক টুকরা সোনে, সোনে দে ইসকা উপর। সোনা? না, কাজ নাই আমার বাড়িয়ে। দেও দেও? না। নেহি দেগা? না। চালাকি করবি তো লোক ডাকব। সঙ্গে সঙ্গে রুক্মিণী চোখ দুইটা বড় এবং স্থির করিয়া বলিল, আব কামিছা মাই কি গোসা হো জায়গা। বলিয়া সে ভয়ঙ্করীর মতো তাহাদের দিকে অগ্রসর হইল। পানু দেখিল ঝি ও বধূটি ভয়ে বিবর্ণ হইয়া যাইতেছে। চিৎকার করিবার মতো সামর্থ্য তাহাদের নাই। এবার রুক্মিণী কাছে গিয়া দাঁড়াইয়া মাথার চুলগুলা মুখের উপর ফেলিয়া আ করিয়া যেই বলিবে, দো শোনে দো, অমনি উহারা কিছু একটা সোনার গয়না ফেলিয়া দিবে। পানু জানে। তাহার আর সহ্য হইল না। সে লাফাইয়া গিয়া রুক্মিণীর হাত ধরিয়া ঝাঁকি দিল, খবরদার। রুক্মিণী তাহার মুখের দিকে চাহিয়া সমস্ত বুঝিল, কিন্তু তবু শেষ চেষ্টা করিল। বলিল, শোনে দেনে হোগে, শোনে শোনে, नहीं तो কামিছা মাই নেই শুনেগা। খবরদার, চলে আও আও। পানু আবার ঝাঁকি দিয়া তাহাকে টানিল। এবার রুক্মিণী আর চেষ্টা না করিয়া একসঙ্গে বাঁধা চাল ও কাপড় কাঁধে তুলিয়া দ্রুতপদে বাহির হইয়া আসিল। পানু তখনও তাহার হাত ধরিয়া টানিয়া লইয়া যাইতেছিল। গ্রাম পার হইয়া একটা জঙ্গল। এইখানে তাহাদের ঝগড়া আরম্ভ হইল। গ্রামের পথে রুক্মিণী কিছু বলিতে সাহস করে নাই। রুক্মিণী এবার বলিল, কাহে কাহে, কেন তুই এমন করলি? ছোড় দে হামকো। পানু মুখে তখনও সেই বলি, খবরদার। রুক্মিণী বলিল, শয়তান বেঈমান, খবরদার। রুক্মিণী তাহার হাতে একটা কামড় বসাইয়া দিল। পানু তাহার হাত ছাড়িয়া দিয়া অন্য হাতে চোয়ালের কস দুইটা চাপিয়া ধরিল নির্মমভাবে। যন্ত্রণায় রুক্মিণী কামড় ছাড়িয়া দিয়া সরিয়া দাঁড়াইল। পরক্ষণে সে তাহার বোঝা এবং চাল বাঁধা কাপড়টা ফেলিয়া দিয়া পানুর ওপর লাফাইয়া পড়িল। দুজনে ক্রুদ্ধ আক্রোশে পরস্পরকে নির্মমভাবে আক্রমণ করিল। রুক্মিণীর নখের আঁচড়ে পানুর বুক হাত ক্ষতবিক্ষত হইয়া গেল। পানু তাহার চুল ছিঁড়িয়া দিল। প্রচণ্ড আক্রমণে সে তাহাকে বিপর্যস্ত করিয়া তুলিল। পানু এখন রুক্মিণী অপেক্ষা অনেক সবল। চুলের মুঠি ধরিয়া তাহাকে টানিয়া মাটিতে আঁচড়াইয়া ফেলিয়া পানু রুক্মিণীর বুকের উপর চাপিয়া বসিয়া গলা টিপিয়া ধরিল। রুক্মিণী তাহার দিকে স্থির দৃষ্টিতে চাহিয়াছিল। পানু হিংস্র আক্রোশে ব্যঙ্গ ভরে হাসিতেছিল। সহসা সে দেখিল রুক্মিণীর দৃষ্টি বদলাইয়া আসিতেছে। অদ্ভুত সে দৃষ্টি। সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়া আসিয়াছে বিচিত্র মদির হাসি। পানুর বুকের মধ্যে জাগিয়া উঠিল এক প্রচণ্ড আবেগ। রুক্মিণী দু হাত বাড়াইয়া পানুর গলা জড়াইয়া ধরিয়া তাহার মুখটা টানিয়া আনিল আপনার মুখের ওপর। প্রচণ্ড আবেগে পানুর মুখটা চুমাই চুমাই ভরিয়া দিল। উষ্ণ নিঃশ্বাসে চুম্বনে পানুর শরীরে যেন আগুন জ্বলিয়া উঠিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও কে শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পার্ট দেওয়ার। অবশ্যই বেঙ্গলি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমি উৎসাহিত হই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।